আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। তোমরা সকলেই জানো আমি তোমাদের বিজিএস ক্লাসটা নিয়ে থাকি। আজকে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ক্লাসটা নেব। নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা ক্লাসটা এখন থেকে তোমরা পেয়ে যাবে আমার সাথে। তো প্রথমে আমরা জানবো যে পৌরনীতি ও নাগরিকতা আসলে কি, পৌরনীতি জিনিসটা কি। পৌরনীতি যে সব ওয়ার্ডটা, এটার হচ্ছে ইংলিশ হচ্ছে তোমার সিভিক, যার অর্থ হচ্ছে নাগরিক, এবং এটা দুইটা ল্যাটিন শব্দ থেকে আসে, যার একটা হচ্ছে সিভিস এবং অন্যটা হচ্ছে সিভিকাস। সিভিকাস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস অর্থ হচ্ছে রাষ্ট্র নগরায়ন। তো সিভিক্স শব্দের অর্থ আমরা জানি পৌরনীতি এবং নাগরিকতা। তো আমরা আজকে অধ্যায় শুরু করব। অধ্যায়ের প্রথমেই দেখো দেওয়া আছে যে পৌরনীতি ও নাগরিকতা হচ্ছে অধ্যায়টার নাম, প্রথম অধ্যায়। যেহেতু আমরা আজকে থেকেই পৌরনীতি পড়া শুরু করেছি, সুতরাং আমরা প্রথম অধ্যায় থেকেই পৌরনীতিটা পড়ব। প্রথম অধ্যায়ের পৌরনীতির নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। আচ্ছা, তাহলে আমরা পড়ায় চলে আসি। দেখো, পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয় বিজ্ঞান। আচ্ছা, পৌরনীতিকে বলা হয় মেনলি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, যে আমরা যে নাগরিক, আমাদের যে নাগরিকতা রয়েছে সেই বিষয়ক যে বিজ্ঞানটা রয়েছে সেটাই কিন্তু আসলে পৌরনীতি। কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে পৌরনীতিতে আলোচনা করা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ই কিন্তু কোথায় আলোচনা করা হয়? পৌরনীতিতে আলোচনা করা হয়। মানে পৌরনীতি আলোচনা করা আর নাগরিকতা নিয়ে আলোচনা করা কিন্তু সেম বিষয়। সুতরাং নাগরিকতা নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তার নামই হচ্ছে কি? পৌরনীতি। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পৌরনীতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক যেহেতু আমরা, আমাদের প্রত্যেকের তো অনেক দায়িত্ব আছে, অনেক প্রয়োজনীয়তা আছে, তেমনই পৌরনীতি সম্পর্কে ধারণা থাকাটাও কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রয়োজন। এই অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, রাষ্ট্রের বিভিন্ন দিক যেমন পরিবার, আমরা কিন্তু জানি পরিবার হচ্ছে কি আমাদের সমাজের বেসিক এলিমেন্ট। পরিবার থেকেই কিন্তু আমাদের সমাজের শুরু হয় এবং সামাজিকীকরণের শুরু হয়। তারপর হচ্ছে সমাজ, পরিবারের পরের ধাপই কিন্তু আসলে সমাজেই কিন্তু আমাদের বেড়ে ওঠা, চলাফেরা, সমাজ থেকেই কিন্তু আমরা অনেক ব্যাপার শিক্ষা গ্রহণ করি। তারপর হচ্ছে রাষ্ট্র সম্পর্কে জানতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করছি, আমাদের রাষ্ট্র রয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে রাষ্ট্রের সরকার সম্পর্কে কিন্তু জানা যাবে, ইত্যাদি কিন্তু এই বইয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টির নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। আচ্ছা, এই অধ্যায় পড়ার শেষে আমরা কি কি জানতে পারবো সেটা একটু আমরা আলোচনা করে নিই। এই অধ্যায় পড়ার শুরুতেই আমরা প্রথম জানতে পারবো পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে ধারণা কিন্তু আমরা পেয়ে যাব প্রথমেই। মানে পৌরনীতি কি আসলে আমরা কিন্তু অলরেডি একটা ধারণা নিয়েছি, কিন্তু আমরা একটা ইনডেপথ রিভিউ, যেটাকে বলে ইনডেপথ যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা জেনে নিব অধ্যায় পড়লেই। তো পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে কিন্তু একটা ধারণা কিন্তু আমরা এই অধ্যায় থেকে ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা আরও কি পারবো? পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা কেন পৌরনীতিটা পড়বো এবং কি কারণে আমাদের পৌরনীতিটা পড়া উচিত সেই ব্যাপারে কিন্তু আমরা একটা ধারণা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তারপর কি? পরিবার, সমাজ, রাষ্ট্র ও সরকারের ধারণা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। আমাদের যে পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের সরকার সম্পর্কে কিন্তু একটা হিউজ ধারণা কি করতে পারবো? আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা আরও কী কী জানবো? যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে পারবো। একটা রাষ্ট্রের কীভাবে উৎপত্তি হয় এবং কীভাবে কী প্রসেস, কীভাবে বিল্ড আপ হয় সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। পরিবার, সমাজ, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক কিন্তু আমরা কী করবো? বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম চলে আসি পৌরনীতি ও নাগরিকতায়। আমরা যেভাবে আগেও জেনেছি যে পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতি যেটা, সেটার ইংলিশ যে ওয়ার্ডটা সেটার নাম হচ্ছে সিভিক্স। সিভিক্স দুইটি ল্যাটিন শব্দ, সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিক্স শব্দটা আসলে কোথা থেকে এসেছে? সিভিক্স শব্দটা কিন্তু এসেছে হচ্ছে দুইটি ল্যাটিন শব্দ, একটা হচ্ছে কি সিভিস এবং অপরটি হচ্ছে কি সিভিটাস। এই দুইটা শব্দ থেকে কিন্তু পৌরনীতি যেটা সিভিক্স সেটা কিন্তু এসেছে দুইটা ল্যাটিন শব্দ থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পৌরনীতি ইংলিশ যেটা সিভিক্স, সেটা যদি বলে কোত্থেকে এসেছে, তাহলে কিন্তু তোমাদের বলতে হবে এটা দুইটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে সিভিস এবং অন্যটি হচ্ছে সিভিটাস। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক বা সিটিজেন। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক বা সিটিজেন। সিভিসের ইংলিশ হচ্ছে সিটিজেন। আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রনগর। সিভিটাস শব্দের অর্থ কি তাহলে? রাষ্ট্রনগর বা সিটি স্টেট। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন গ্রিকে কি ছিল? প্রাচীন গ্রিকে ছিল
নাগরিক ও রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য মানে কি, মানে এখানে কোনো বিচ্ছেদের ব্যাপার ছিল না, একদম একত্রে ছিল। ওই সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। ওই সময় কি হয়, গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে ওঠে, নগর রাষ্ট্র গড়ে ওঠে, যার নগর রাষ্ট্রীয় কাজে সরকারি অংশগ্রহণ করে, সরাসরি যারা নগর রাষ্ট্র কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। এই যে যে নগর রাষ্ট্র গঠিত হয় ছোট ছোট, তখন কি করতো, কিছু কিছু লোক এই নগর রাষ্ট্রের যে কাজগুলো ছিল সেখানে কি করতো, অংশগ্রহণ করতো, এবং যে সকল লোক এই নগর রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তাদেরকে কিন্তু বলা হতো নাগরিক। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদেরকে নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিরা এই সুযোগ ছিল না। আচ্ছা, ওই সময় কি হতো, গ্রিসে শুধু পুরুষ শ্রেণীর লোক কিন্তু এই কাজগুলোয় অংশগ্রহণ করার সুযোগ পেত। এখানে কিন্তু আরও ছিল, যেমন দাস বা মহিলা এবং বিদেশি যারা ছিল, ফরেনার যারা ছিল, তারা কিন্তু এই ধরনের কাজ করার কখনো সুযোগ পেত না। এই সুযোগটা শুধু পেত ওই রাষ্ট্রের, মানে রাষ্ট্রের স্থায়ী পুরুষরা কিন্তু ওই সুযোগটা পেয়ে থাকতো। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনাই ছিল পৌরনীতির বিষয়বস্তু। আচ্ছা, পৌরনীতির যে বিষয়টা ছিল, মেন বিষয়টা, সেটা কিন্তু ছিল ওই নাগরিকদের যে আচার আচরণ বা কাজ করার ধরন বা কাজ নিয়েই কিন্তু মেনলি পৌরনীতির আলোচনাটা ছিল। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানে কি হয়েছে, নাগরিকের ধারণার কিন্তু পরিবর্তন ঘটেছে। নগর ও রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, কি হয়েছে, নগর ও রাষ্ট্রের স্থলে, নগর ও রাষ্ট্রের জায়গায় কি হয়েছে, বৃহৎ আকারে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতি মানে এক একটা জাতি প্রতিষ্ঠিত হয়েছে এক একটা রাষ্ট্রে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশি নাগরিক, মানে আমাদের যে এই বাঙালি জাতি, মানে বাঙালি ভূখণ্ডের ভিতরে আমরা যে কয়জন আছি, আমরা কিন্তু এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে আয়ত্তবদ্ধভাবে যে জায়গাটায় আছে, আমরা সবাই কিন্তু বাংলাদেশের কি নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। আমরা কিন্তু শুধু নাগরিক তাই না, নাগরিক অধিকার ভোগ করার পাশাপাশি কিন্তু আমরা কি করি, প্রত্যেকটি নাগরিকের দায়িত্বও কিন্তু আমরা পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, তবে আমাদের মধ্যে এখানে কিন্তু অনেকে আছে যে অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক বলতে আসলে কি বোঝানো হয়েছে, অপ্রাপ্তবয়স্ক বলতে কিন্তু বোঝানো হয়েছে যে 18 বছরের নিচে যারা রয়েছে, মানে যারা এখনো নাগরিকের অধিকারটা আমরা কিন্তু অর্জন করতে পারিনি, তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে যে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যাদের বয়স এই যে দেখো 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। এর মানে কি, যাদের আমাদের বয়স 18 বছরের নিচে, তারা কিন্তু আমরা ভোটদানে অংশগ্রহণ করতে পারি না। সেই সাথে সাথে কি, আমরা কিন্তু রাজনৈতিক কোনো কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারি না, কারণ 18 বছর হওয়ার পরই কিন্তু আমরা ভোট দেওয়ার যে অধিকারটা, ভোটাধিকারটা কিন্তু আমরা অর্জন করি। আমরা কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা পেয়ে যাই, আমাদের জাতীয় পরিচয়পত্র যে নাগরিকত্বের, সেই পরিচয়পত্র। এর আগেও কিন্তু আমাদের একটা পরিচয়পত্র থাকে, সেটা কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কিন্তু কি হয়, 18 বছর বয়সের পরেই আমরা কি ভোটাধিকার অর্জন করি। ভোটাধিকার অর্জন করার পরই কিন্তু আমরা রাষ্ট্রীয় যে রাজনৈতিক কাজগুলোতে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। কিন্তু 18 বছরের আগের কিন্তু কারো রাজনৈতিক অধিকার ভোগ করার কিন্তু কোনো প্রকার সুযোগ আসলে নেই। যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার কিন্তু নেই। তুমি কিন্তু 18 বছর হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুতে নির্বাচিত নিজেও যেমন হতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, যেমন কি কাউন্সিলর, তারপর হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, এগুলোতে কিন্তু তুমি অংশগ্রহণও যেমন করতে পারবে না, তেমন কিন্তু তুমি কি করতে পারবে না, সেখানে কিন্তু ভোট দেওয়ার রাইটসটাও কিন্তু তখন পর্যন্ত তোমার হয়নি। তোমার কিন্তু 18 বছর হওয়ার পরেই তুমি ভোটাধিকার গ্রহণ করার পরেই কিন্তু তুমি আসলে ভোটটা দিতে পারবে। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। আচ্ছা, এখানে আমরা কি বুঝলাম, যে মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকেই নাগরিকতা বলা হয়। রাষ্ট্র যখন তোমাকে নাগরিকতার একটা মর্যাদা দিবে, মানে তোমাকে তোমার ন্যাশনাল আইডি কার্ডটা দিবে, সেখানে তখন থেকেই কিন্তু তুমি রাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবে আসলে। তখনই কিন্তু তোমার এই যে রাষ্ট্রে যে বসবাস, সেটাকে কিন্তু তোমার নাগরিকতা বলবে। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবেই পৌরনীতি বা নাগরিকতার বিষয়বস্তু। আচ্ছা, নাগরিকতা ও রাষ্ট্রের সাথে তোমার রিলেটেড যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলোই কিন্তু আসলে পৌরনীতি। ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন, মানে ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইট বলেছেন যে পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আচ্ছা, E.M. হোয়াইট
বলেছেন কি, সে যথার্থই বলেছেন, সে বলেছেন যেটা সেটা ঠিকই বলেছেন যে পৌরনীতি হলো জ্ঞানের সে মূল্যবান শাখা। পৌরনীতি কিন্তু জ্ঞানের একটা মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, নাগরিকতার মানে তুমি যে নাগরিক, তোমার যে এই একটা গুণ একটা বা তুমি যে অধিকারটা পেয়েছো, নাগরিকতাটা পেয়েছো, সেই নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তোমার নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাই আলোচনা করবে। এবং স্থানীয়, স্থানীয় মানে স্থানীয় তোমার স্থানভেদে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করবে। কি করবে, তোমার স্থানীয়, তুমি যে স্থানে বসবাস করো, তোমার জাতীয়তা, তোমার কোন জাতির তুমি, সেই জাতি নিয়ে আলোচনা করবে। এবং আন্তর্জাতিক বিষয় পর্যায়েও কিন্তু মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। এটা কার মতে? এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী EM হোয়াইটের মতবাদ অনুসারে কিন্তু এই ব্যাখ্যাটি আমরা পেয়ে থাকি। তারপর কি বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুইটি অর্থে আলোচনা করা যায়। আচ্ছা, বিষয়বস্তুর ভিত্তিতে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু পৌরনীতিকে দুইটি অংশে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে পৌরনীতি হলো নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার, কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা, পৌরনীতি মূলত দুইটি অর্থে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে হলো পৌরনীতি নাগরিকতার সাথে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, যেমন অধিকার, তোমার কি কি অধিকার, নাগরিক অধিকার নিয়ে তুমি আছো, বা তোমার দেশ তোমার নাগরিকতার ভিত্তিতে তোমাকে কি কি অধিকার দিচ্ছে। তারপর হচ্ছে তোমার কর্তব্য, মানে তোমার থেকে কি কি কর্তব্য তারা চাচ্ছে, কি কি কর্তব্যগুলো তারা, হ্যাঁ। তারপর কি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পৌরনীতির কিন্তু কি বিষয়বস্তু। তাহলে আমরা দেখি যে কি কি পৌরনীতির আসলে বিষয়বস্তু, সেটা একটু আমরা আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার্থে, ভালোভাবে তোমাদেরকে সবগুলো ওয়ার্ড যাতে বুঝিয়ে দিতে পারি। যেমন অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের প্রতি তোমার কি কি অধিকার আছে, তোমার কি কি কর্তব্য আছে, সেটা আমরা জানলাম ইতিমধ্যে। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, আমাদের সমাজে কি কি সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। সামাজিক প্রতিষ্ঠান বলতে কিন্তু তোমরা বুঝতে পারো যে স্পোর্টিং ক্লাবগুলো রয়েছে, তারপর যুব উন্নয়ন যে ক্লাবগুলো থাকে তোমাদের এলাকায়, এই ক্লাবগুলো কি করে, এই ক্লাবগুলো কিন্তু আসলে সমাজের উন্নয়নে কাজ করে, এজন্য এদেরকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। কি কি উন্নয়নমূলক কাজ করে, যেমন ধরো কালভার্ট ভেঙে গেছে, কালভার্ট নির্মাণ, তারপর হচ্ছে গাছ পড়ে কারেন্টের তার এগুলো হয়ে গেছে, তারপর রাস্তায় গাছ পড়ে গেছে, এগুলো কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করছে, এগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। বা করোনাকালে কিন্তু তারা অনেক ধরনের কাজ করছে, যেগুলো কি ত্রাণ দিচ্ছে মানুষকে সাহায্য করছে। বৃষ্টি হলে কিন্তু তারা অনেক উন্নয়নমূলক কাজ করছে, প্রাকৃতিক দুর্যোগে কিন্তু তারা কাজ করছে। এগুলো হচ্ছে সামাজিক যে কাজগুলো থাকে। এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান, মানে সমাজে কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সরকার দলীয়, বিরোধী দলীয় কিন্তু অনেক ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু আছে আমাদের সমাজে। তারপর কি নাগরিকতার স্থানীয়, তোমার যে স্থানীয় লোকজন রয়েছেন, তোমাদের যে নাগরিক রয়েছে আশেপাশে, তাদেরকে নিয়েও কিন্তু আলোচনা করা হয়। তারপর জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে, জাতীয় বিষয় কি, জাতীয় বিষয় হচ্ছে আমাদের ন্যাশনাল ইস্যু, মানে আমাদের দেশের ভিতরে যে ব্যাপারগুলো হয় সেগুলো নিয়েও, এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও কিন্তু আলোচনা করা হয়। আন্তর্জাতিক বিষয় মানে হচ্ছে আমাদের দেশের গণ্ডি পার হয়ে পুরা বহির বিশ্ব নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটাও কিন্তু নাগরিকতার অতীতে করা হয়। বর্তমান, ভবিষ্যৎ কিন্তু এখানে আলোচনা করা হয়, যে নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, নাগরিকতার অতীত বর্তমানে যা রয়েছে এবং ভবিষ্যতে কি রকম হবে সে ব্যাপারেও কিন্তু আলোচনা করা হয়। সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু। আচ্ছা, যদি এটাকে শর্ট করে বলা হয় তাহলে অধিকার ও কর্তব্য কিন্তু মূলত হচ্ছে কি পৌরনীতির বিষয়বস্তু। সুতরাং আমরা খুব ভালোভাবেই কিন্তু বলতে পারি যে নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে যে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিষয়টি আদর্শ নাগরিক জীবনের সম্বন্ধে জ্ঞানদান করে, তাকে পৌরনীতি ও নাগরিকতা বলা হয়। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক যে আলোচনা করা হয়, যে আলোচনার মাধ্যমে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে, তাকে কিন্তু আমরা পৌরনীতি বলতে পারি। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা হচ্ছে কি পৌরনীতি ও নাগরিকতার প্রাচীন ও আধুনিক ধারণার পার্থক্য নির্ণয় করো। পৌরনীতি ও নাগরিকতার কিন্তু ধারণাটা হচ্ছে প্রাচীন ধারণা থাকে একটা, আধুনিক ধারণা থাকে একটা। হোপসো আমি আলোচনা করার পর তোমরা এই কাজটা করতে পারবে। তোমরা প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে এই যে আলোচনার এই যে কাজটা যে তোমাদের দিয়েছে, যে পৌরনীতি ও নাগরিকতার প্রাচীন ও আধুনিক ধারণার পার্থক্য নির্ণয় করো, সেটা কিন্তু তোমরা কি করবে, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দিবে। যারা যারা ক্লাসটা অ্যাটেন্ড করবে তারা কিন্তু এটা বের করে এটার অ্যান্সারটা দিয়ে দিবে। আমরা যে আলোচনা করব, আলোচনার পরবর্তী সময়ে কিন্তু আমরা
খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু বুঝে যাব ব্যাপারটা, এবং খুব সহজেই কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারবো। সুতরাং তোমরা কিন্তু পার্টিসিপেট করবে অবশ্যই, তোমরা খুব সুন্দর করে কমেন্ট সেকশনে তোমাদের পার্টিসিপেট করতে পারো। এতে করে কি হবে, এতে করে হবে তোমাদের সমস্যার কথা তো একে তোমরা আমাদেরকে জানাতেই পারবে, আমরা সলিউশন দিতে পারবো, এবং কি হবে যে তোমাদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু থেকে যাবে। যেহেতু একটা ভার্চুয়াল মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, ভার্চুয়াল মাধ্যমে তোমরা অ্যাটেন্ড করছো, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা আমাদের কিন্তু একটা কথা বলার বা যোগাযোগের কিন্তু একটা মাধ্যম রয়ে গেল। আর তোমরা যদি কমেন্টস করো আমরা খুবই খুশি হব এই কমেন্টসের উত্তর দিতে তোমাদের। তো তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পরিসর বা বিষয়বস্তু। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে একটু ডিটেলস জানবো, একটু ডিটেলসে বুঝবো আর কি পৌরনীতি ও নাগরিকতা আসলে কি। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পরিসর ও ব্যাপক বিস্তৃত। পৌরনীতি ও নাগরিকতার বিষয় কি জানো? পরিসর মানে খুব বড় এবং বিস্তৃতি খুব একটা বিস্তীর্ণ একটা ব্যাপার। নিম্নে আমরা এর পরিসর ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। নিচে আমরা এখানে আলোচনা করা হয়েছে, আমরাও দেখব যে কি আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো আমরা ডিটেলস ভেঙে ভেঙে বোঝার ট্রাই করব। নাগরিক অধিকার ও কর্তব্য। প্রথম যে ব্যাপারটা আসে পৌরনীতিতে সেটা হচ্ছে কি নাগরিক অধিকার ও কর্তব্য। এই নাগরিক অধিকার ও কর্তব্য কথাটা শুনে আমরা আসলে কি বুঝলাম? আমাদের যে নাগরিক হিসেবে আমাদের যে দেশে যে একটা অধিকার রয়েছে, এবং শুধু কি অধিকারই রয়েছে আমাদের যেমন দেশের থেকে একটা অধিকার রয়েছে, তেমনই কি আমাদের দেশকে দেওয়ার জন্য, আমাদের রাষ্ট্রকে দেওয়ার জন্য কিন্তু একটা কর্তব্যও কিন্তু আমাদের আসলে রয়ে গেছে। তো দেখো কি বলেছে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি। দেখো কি বলেছে যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত, মানে রাষ্ট্র কিন্তু আমাদের এই অধিকারগুলো দিচ্ছে। কি কি অধিকার দিচ্ছে? রাজনৈতিক অধিকার দিচ্ছে। আমরা কিন্তু রাজনৈতিক অধিকার রাষ্ট্র থেকে পাচ্ছি, যে আমরা যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারি, চাইলে আমরা রাজনৈতিক দলের থেকে সুযোগ সুবিধা নিতে পারি, আমরা রাজনীতির সাথে জড়িত হতে পারি। এই সুবিধাটা কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি রাষ্ট্র থেকে। অর্থনৈতিক সুবিধা কিন্তু আমরা রাষ্ট্র থেকে পাচ্ছি, বিভিন্ন অর্থনৈতিক অনুদান পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক উপবৃত্তি পাচ্ছি, বৃত্তি পাচ্ছি। এই অর্থনৈতিক সুবিধাগুলো আমরা রাষ্ট্র থেকে পাচ্ছি। তারপর কি পাচ্ছি? আমরা আমাদের মৌলিক অধিকার পাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের মৌলিক অধিকারগুলো কি কি। সেই মৌলিক অধিকারগুলো কিন্তু আমরা রাষ্ট্র থেকে পেয়ে যাচ্ছি। তেমনই কি আমাদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। শুধু কি আমরা রাষ্ট্র থেকে নেব তাই কি হয়? তুমি শুধু একজনের থেকে নিবে এটা কি কখনো হয়? তুমি যেমন অধিকার নিবে, তুমি যেমন কিছুটা সুবিধা নিবে, তোমারও তো কিছুটা করা লাগবে, কিছুটা দেওয়া লাগবে। একতরফা তো হয় না ব্যাপারটা আসলে। তো তেমনই আর কি রাষ্ট্রকেও তোমার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যেগুলো রাষ্ট্রের প্রতি তোমার দিতে হবে রাষ্ট্রকে। তো সেগুলো হলো কি, যে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের প্রতি আমার অনুগত্য প্রকাশ করতে হবে, যে আমি যে আমার রাষ্ট্র থেকে সুবিধাগুলো নিচ্ছি, আমি যে সুবিধাগুলো পাচ্ছি, সেগুলো থেকে কি আমার ভিতর থেকে একটা অনুগত্যতা আসতে হবে। কিন্তু রাষ্ট্রের প্রতি আমার কিন্তু একটা সহমর্মিতা থাকতে হবে, আমার কিন্তু একটা স্বীকার করার ব্যাপার থাকতে হবে, যে হ্যাঁ আমার রাষ্ট্র কিন্তু আমাকে এই ব্যাপারগুলো দিচ্ছে। তেমনই কি আইন মান্য করা, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদের রাষ্ট্রের যে সকল আইন আছে, যে সকল বিধিনিষেধ আছে, সেগুলো কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত, এবং আমাদের কিন্তু প্রত্যেকটা আইন এবং নিয়মকানুনগুলো কিন্তু কি মেনে চলা উচিত। যেমন দেখো, ট্রাফিক আইন মেনে চলা উচিত, আমাদের ট্রাফিক আইন মেনে চলা উচিত। কারণ কি দেখো, অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যাচ্ছে ট্রাফিক আইন না মানার কারণে, এবং আমরা কিন্তু অনেকেই ট্রাফিক আইন মেনে চলি না। আমরা কিন্তু ছোটোখাটো ট্রাফিক ইস্যুগুলো কিন্তু স্কিপ করে যাই। যেমন দেখো, জেব্রা ক্রসিং কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না। তো এতে করে কি হয়? এতে করে রাষ্ট্রের প্রতি যেমন একটা রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করা হচ্ছে না আমার, তেমন কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু জীবন আমরা ঝুঁকিতে রেখে দিচ্ছি। আমরা কিন্তু নিজেদের জীবন ঝুঁকিতে রেখেও কিন্তু অনেক চলাফেরা করছি, কাজ করছি। এগুলো কিন্তু আসলে মোটেই উচিত না। তো আমাদের কি রাষ্ট্রের প্রত্যেকটা ছোট ছোট কিন্তু নিয়মকানুন আমাদের মেনে চলা উচিত। সঠিক সময়ে কর প্রদান করা, এই যে আরেকটা রাষ্ট্রের প্রতি একটা খুব ইম্পর্টেন্ট দায়িত্ব, সেটা হচ্ছে কর প্রদান করা। কর মানে তো আমরা সকলেই বুঝি যে আমাদের রাষ্ট্রকে একটা ভ্যাট বা ট্যাক্স দিতে হয়। আমরা যেমন রেস্টুরেন্টে খেতে গেলে বিলের সাথে সাথে কি হয়, একটা ভ্যাট অ্যাড হয়। ওই ভ্যাটটা যেমন আমরা দিয়ে দিই, তেমনই কিন্তু আমাদের প্রত্যেকের রাষ্ট্রের অর্জিত, আমরা যে রাষ্ট্র থেকে যে অর্জিত অর্থ পাই, সেই অর্থের উপরে কিন্তু আমাদের একটা ভ্যাট দিতে হয়। আয়ের উপরে কিন্তু আমাদের একটা কর দিতে হয়। সেটা কিন্তু হচ্ছে আমাদের ঠিকঠাক মতো পালন করতে হয়। সন্তানদের শিক্ষিত করা কিন্তু আমাদের একটা রাষ্ট্রীয় কাজ, বা রাষ্ট্রের প্রতি আমাদের একটা কর্তব্য। কেন কর্তব্য? যে আমি এই রাষ্ট্রে বসবাস করি, আমার সন্তান শিক্ষিত হলো না, আলটিমেটলি কিন্তু কি হলো? আলটিমেটলি কিন্তু আমার রাষ্ট্র দুর্বল হলো, আলটিমেটলি কিন্তু আমার রাষ্ট্র অশিক্ষিত হলো। কিন্তু আমি যদি আমাদের প্রত্যেকটা শিশু সন্তানদের যদি পড়ালেখার ব্যবস্থা করে দিই, যদি আমি আমাদের যে শিশু সন্তান রয়েছে তাদেরকে যদি পড়ালেখা শিখাই বা সুশিক্ষায় শিক্ষিত করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার রাষ্ট্র কিন্তু শিক্ষা অর্জন করলো, এবং আমার রাষ্ট্র কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হলো আসলে।
রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সেবা করাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রাষ্ট্রের সেবা করা মানে হচ্ছে কি, রাষ্ট্রীয় জিনিস আসলে রক্ষা করার মাধ্যমে রাষ্ট্রীয় সেবাটা করা হয়। যেমন রাষ্ট্রীয় সম্পদ থাকে, রাস্তার পাশে ল্যাম্প থাকে, তারপর হচ্ছে রাষ্ট্রীয় গাছপালা থাকে, তারপর হচ্ছে কালভার্ট থাকে। এগুলো যদি আমরা ভেঙে না ফেলি, নষ্ট না করি, তাহলে কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু সুরক্ষিত থাকে। এটাই করাই কিন্তু রাষ্ট্রের একটা সেবার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে সততার সাথে ভোটদান। ভোটদান কিন্তু রাষ্ট্রীয় একটা বড় ব্যাপার, কারণ আপনার ভোটের দ্বারাই কিন্তু নির্বাচিত হবে পরবর্তী সরকার, এবং কিন্তু 5 বছর কি হয়, 5 বছর কিন্তু ওই সরকারের আমলেই আমাদের থাকা লাগে। তো ভোট দেওয়ার সময় কিন্তু খুবই বেছে কোছে ভোটটা দেওয়া উচিত। তাই সততার সাথে ভোটটা দেওয়া উচিত। আমি যে কিছু টাকা খেলাম, টাকা খেয়ে একটা ভোট দিয়ে দিলাম, বা আমি সৎ না থেকে, আমার জায়গা থেকে না থেকে আমি একটা ভোট দিলাম, এটা কিন্তু আসলে ঠিক না। এটা কিন্তু রাষ্ট্রের সাথে আসলে অন্যায় করা হয় আলটিমেটলি। সুতরাং আমাদের রাষ্ট্রে যখন আমরা ভোট দিব, আমরা কিন্তু সততার সাথে আমাদের পছন্দের প্রার্থীকেই আমরা ভোটটা দিব। নাগরিকের অধিকার ও কর্তব্য, পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু। নাগরিকের যে অধিকার রয়েছে এগুলো হচ্ছে কি পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু। এই টোটাল বিষয়বস্তুগুলোই হচ্ছে পৌরনীতির বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। কি বলেছে এখানে দেখো একটু, তোমরা ভালোভাবে বুঝলে যে সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা। সুনাগরিকতা অর্জন করার জন্য তুমি যদি একটা সুনাগরিক হতে চাও, বা একটা সুন্দর এবং একটা সুষ্ঠু নাগরিক হতে চাও, সে নাগরিক হওয়ার পিছনে তোমার যে প্রতিবন্ধকতাটা আসবে, তোমার যে বাধা আসবে, একটা সুনাগরিক হতে গেলেও কিন্তু তোমার জীবনে বাধা আসতে পারে, তোমার পথে বাধা আসতে পারে। এই বাধাটাও কিন্তু, এই যে প্রতিবন্ধকতাটা আসবে তোমার লাইফে, প্রতিবন্ধকতাটা তোমার জীবনে আসবে, সেটা দূর করার উপায়ও কিন্তু দেখো এখানে পৌরনীতিতে আলোচনা করা হয়। সুতরাং পৌরনীতিতে কিন্তু নাগরিকতার বিষয়, নাগরিকতার A to Z কিন্তু পৌরনীতিতে আলোচনা করা হয়েছে। তারপর 2 নম্বর যদি আমরা দেখি, এখানে দেখো কি বলেছে যে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা, নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে কিন্তু উন্নত করতে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোও তুমি বলতে পারো গড়ে উঠেছে। আচ্ছা, একটা দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান বা সামাজিক একটা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তাটা আসলে কি, কেন গড়ে ওঠে এগুলো? যখন এই ধরনের প্রশ্ন আসে, তখন কিন্তু এটার উত্তর যদি আমরা বলতে যাই, তাহলে কিন্তু এটাই বলতে হবে যে নাগরিকতার মান, নাগরিকদের মান উন্নয়ন ও জীবনধারার উন্নয়নের জন্যই কিন্তু আসলে রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে গড়ে উঠেছে। যেমন পরিবার কিন্তু হচ্ছে রাষ্ট্রের তোমার নাগরিকতার একটা পরিপূর্ণ মান নির্ণয়ের জন্য কিন্তু পরিবার। তারপর কি সমাজ, সমাজের পরে কি আসে রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের কিন্তু উৎপত্তি হয়েছে প্রকৃতি ও কার্যবলী, পৌরনীতি, নাগরিকতা বিষয়ে আলোচনা করার জন্য। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন ও স্বাধীনতা ও সাম্য সংবিধান, জনমত প্রভৃতি পৌরনীতি ও নাগরিকতার কিন্তু আলোচ্য বিষয়। তারপর আমরা জানবো যে নাগরিকতার স্থানীয় ও জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। স্থানীয় কি? স্থানীয় মানে হচ্ছে তোমার নিজ এলাকা বা পাড়া মহল্লার যে ব্যাপারটা, সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, জাতীয় মানে কি? জাতীয় মানে কিন্তু হচ্ছে ন্যাশনাল ইস্যু চলে গেছে, তখন আমাদের যে পুরো আমাদের দেশের যে সারাউন্ডস, সেটার ভিতরে জাতীয় বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় মানে কি? আমাদের বহির্বিশ্বে যে ব্যাপারটা, রাজনৈতিক ব্যাপারটা বা নাগরিকত্বের যে ব্যাপারটা, সেটা। তো আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা যেখানে বাস করি সেখানেই কিন্তু আমরা দেখতে পারবো যে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাই আমাদের প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদের থেকে একটু বৃহৎ পরিসরে যে এলাকাটা রয়েছে সেটাকে কিন্তু আমরা বলি কি? পৌরসভা। এবং পৌরসভার পরে যেটা রয়েছে ইন্টার সিটি নিয়ে, সেটাকে কিন্তু আমরা বলি সিটি কর্পোরেশন। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নাগরিকদের নিয়ে কাজ করে থাকে। নাগরিক অধিকার, নাগরিক সুবিধা নিয়ে কিন্তু কমনওয়েলথ কাজ করে থাকে। কমনওয়েলথ হচ্ছে আন্তর্জাতিক একটা সংস্থা। তোমরা যদি কারো বুঝতে অসুবিধা হয় যে কমনওয়েলথ কি, কমনওয়েলথ হচ্ছে আন্তর্জাতিক একটা সংস্থা যা কি করে, নাগরিকের অধিকার এবং নাগরিকের যে সমস্ত ইনটোটাল বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কমনওয়েলথ কাজ করে। জাতিসংঘ কিন্তু সেম। জাতিসংঘের কথা যদি বলি, জাতিসংঘ কিন্তু নাগরিক অধিকার নিয়ে কাজ করে, আমরা সকলেই জানি। ইত্যাদি প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে কি? রাষ্ট্রীয় সেবাদানের জন্য। যেমন দেখো, তোমরা যদি বলো
আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কি রয়েছে, কমনওয়েলথ রয়েছে, জাতিসংঘ রয়েছে, ইত্যাদি প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে। এ সবই স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে কি এসব প্রতিষ্ঠান সম্পর্কে নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এসব ব্যাপার নিয়েও কিন্তু আসলে পৌরনীতি ও নাগরিকতায় আলোচনা করা হয়। নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আমাদের কিন্তু উপরে একটা কাজ ছিল যে পৌরনীতি ও নাগরিকতার প্রাচীন ও আধুনিক যুগের ধারণা ব্যাখ্যা করতে পারবে কিনা তোমরা। তো ওই ধারণাগুলো কিন্তু আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু ব্যাখ্যা করতে পারবো। যেমন দেখো এখানে একটা অপশন চলে এসেছে যে নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। নাগরিকতার অতীত কিরকম ছিল, বর্তমান কিরকম এবং ভবিষ্যতে কি হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করাও কিন্তু আমরা এই থাম্বেলটা দেখে কিন্তু বুঝতে পারছি যে এই প্যারাটুকে এইটুকুই আলোচনা করা হবে যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমনটি আমরা বললাম, যেমন অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকদের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকদের মর্যাদা কিরূপ, এসবের উপর ভিত্তি করে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা কিন্তু কি করবে, প্রদান করবে। আচ্ছা, আমরা যদি বলি যে অতীতে নাগরিকতার ধারণাটা কিভাবে আর কি বলা হতো বা কিভাবে নির্ণয় করা হতো নাগরিকতাটাকে, এবং বর্তমানে আসলে কিভাবে দেখা হয়, কিভাবে নির্ণয় করা হয়, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ভবিষ্যতে আসলে কিভাবে দেখা হবে সেটা কিন্তু আলোচনা করা হয়। এবং সেই আলোচনাটাও কিন্তু পৌরনীতিতে করা হয়। পৌরনীতি কিন্তু আলোচনা করে যে ভবিষ্যতে আসলে নাগরিকতার ধারণাটা কিভাবে দেখা হবে। তো এই নাগরিকতার সব বিষয়বস্তু থেকে প্রথমে যে একদম হাতেখড়ি যে ব্যাপারটা থেকে হয়, একদম স্টার্ট আপ যে ব্যাপারটা থেকে হয়, সেটা কিন্তু হয় পরিবার থেকে। তো পরিবার সম্পর্কে আমরা জানি, পরিবার হচ্ছে কি, পরিবার হচ্ছে আমরা সমাজের একটি ক্ষুদ্র একক, যেখানে আমরা আমাদের বসতির যে প্রথম ধাপটা সেটাই কিন্তু পরিবার। সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কিন্তু কি বলে, পরিবার বলে। কি বলে পরিবার কাকে বলে, যদি তোমাদেরকে কোশ্চেন্স করে বা অবজেক্টিভ বা নৈবিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে বা জ্ঞানমূলক প্রশ্নও যদি আসে এখান থেকে, এটা কিন্তু তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে যে সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কি বলে, পরিবার বলে। আবারও বলছি আমি যে সমাজ স্বীকৃত মানে কি, সমাজ স্বীকৃত মানে হচ্ছে সমাজ তোমাদেরকে স্বীকৃতি দিয়েছে একত্রে বসবাস করার। চাইলেই তো একটা ছেলে একটা মেয়ে একত্রে বসবাস করতে পারে না আমাদের সমাজে, আমাদের ধর্মীয় বিধিনিষেধ আছে, অনেক ব্যাপার আছে। কোনো একটা বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু আলটিমেটলি আমাদের বসবাসটা স্থাপন করতে হয়। তো সমাজ স্বীকৃত মানে কি, সমাজ এটাকে স্বীকৃত করে, সমাজ কিন্তু বিবাহকে স্বীকৃতি দেয়। তো সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কিন্তু পরিবার বলে। তাহলে পরিবার কাকে বলে, এটা কি তোমরা ক্লিয়ার? আবারও বলে দিচ্ছি আমি, সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কিন্তু পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে কিন্তু আসলে কি বলে, পরিবার বলে। আবারও বলি, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক মানে কি, তুমি থাকতে পারো, তোমার ভাইও থাকতে পারে, তোমারও স্ত্রী থাকতে পারে, তোমার ভাইয়েরও স্ত্রী থাকতে পারে, তারা সকলে মিলে তোমাদের পুরুষ ও মহিলা কিন্তু তখন এক বা একাধিক হয়ে গেল। এবং কি তাদের সন্তানাদি, তোমার চাচা থাকতে পারে, তোমার চাচাতো ভাই বোন থাকতে পারে, এবং কি পিতামাতা থাকতে পারে, এবং অন্যান্য পরিজনও থাকতে পারে, তোমাদের অন্যান্য রিলেটিভসও কিন্তু থাকতে পারে। এদেরকে সকলে নিয়ে একত্রে বসবাস যে স্থাপন করা, সেটাকে কিন্তু আমরা আসলে বলি পরিবার। নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকেই কিন্তু পরিবার বলে। ম্যাকগাইভার ছিলেন একজন, তিনি কি বলেছেন যে ম্যাকগাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে কি বলে, পরিবার বলে। আচ্ছা, ম্যাকগাইভারের মতে আমরা জানি যে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে কি বলে, আসলে পরিবার বলে। ম্যাকগাইভারের কিন্তু কথাটাই কিন্তু আমরা উপরে আলোচনা করেছি, কিন্তু তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তার উক্তি যেহেতু এটাই থাকতে হবে, সেটাকে আমরা বিশ্লেষণ করে বলছি যে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য আমরা কিন্তু বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই, তারপর কিন্তু প্রত্যেকের জীবনে সন্তান কিন্তু আসে আসলে। তো ম্যাকগাইভার বলেছেন সন্তান জন্মদানের জন্য ও লালন পালন করার জন্য, তাদেরকে লালন পালন করে তোলার জন্য ক্ষুদ্র
বর্গকে কিন্তু পরিবার বলে। আমরা কি করি সন্তান লালন পালন করার জন্য বা সন্তান জন্মদানের জন্য যাই করি, আমরা কিন্তু বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়ে কিন্তু তারপর আমরা সন্তানাদি নেই। তখন কিন্তু কি হয়, আমাদের কিন্তু দায়িত্ব থাকে সন্তানকে লালন পালন করার জন্য। এই জন্য কিন্তু আমরা একটা সারাউন্ডস ক্রিয়েট করি, আমরা কিন্তু একটা আবদ্ধ একটা ব্যাপার তৈরি করি, সেখানে কিন্তু আমরা থাকি, আমাদের আত্মীয় স্বজন থাকে, আমাদের বাবা মা থাকে, ভাই বোন থাকে, কিন্তু আমাদের কিন্তু টার্গেটটাও কি থাকে যে আমাদের সন্তানাদির লালন পালনও করার ব্যাপার থাকে। আমাদের দেশে সাধারণত মা বাবা ভাই বোন চাচা চাচি ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। আমাদের দেশে কি হয়ে থাকে সাধারণত থাকে আমাদের দেশে মা বাবা থাকে আমাদের পরিবারগুলোতে, চাচা চাচি থাকে এবং কি দাদা দাদি থাকে আমাদের পরিবারতে। তারা যদি মারা যায় তাহলে কিন্তু আমাদের পরিবার আবার ছোট হয়ে আসে, এবার কিন্তু আমাদের পরিবার দুই ভাগে ভাগও হয়ে যায়। তো এভাবে কিন্তু আমাদের সময় কি আমাদের সমাজে কি পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয় না। আমরা কিন্তু জানি যে একত্রে বসবাস করাটাকেই কিন্তু পরিবার বলে। যদি আমি একটা পুরুষ কিন্তু একা থাকি তখন কিন্তু সেটাকে পরিবার বলা হবে না, বা একটা মহিলা যদি একা থাকে তখন কিন্তু তাকে পরিবার বলা হবে না। মূলত পরিবার হলো স্নেহ মায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে কিন্তু আমরা কয়েকটা ধারণা পেয়েছি, কয়েকটা সংজ্ঞা পেয়েছি, এখান থেকে কিন্তু আমাদের প্রপার সংজ্ঞাটা নিতে হবে। এখানে দেখো আবার কি বলেছে, মূলত পরিবার হলো স্নেহ মায়া মমতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। এভাবে বলা হয়েছে কেন? কারণ স্নেহ পরিবারের আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু স্নেহ থাকে, ভালোবাসা থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, কিন্তু একটা সেই মায়া মহব্বত স্নেহে ভালোবাসায় যে আবদ্ধ যে গঠিত ক্ষুদ্র যে একটা সামাজিক প্রতিষ্ঠান, সেটাকেই কিন্তু আমরা আসলে পরিবার বলি। তো আজকে আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে যে আমরা প্রথমত জানলাম পৌরনীতি ও নাগরিকতাটা আসলে কি, তারপর হচ্ছে পৌরনীতি ও নাগরিকতার যে ধারণা, পৌরনীতি শব্দটা কোথা থেকে এসেছে, এরকম যদি কোশ্চেন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ পৌরনীতি শব্দটা হচ্ছে ইংরেজি সিভিক থেকে এসেছে, সিভিক শব্দটা আবার দুইটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। কি একটা হচ্ছে সিভিস আর একটা কি হচ্ছে সিভিটাস থেকে কিন্তু এসেছে। তারপর কিন্তু দেখো নাগরিকত্বের ধারণা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। তারপর পৌরনীতি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা পৌরনীতি কি বিষয়ের পক্ষে থাকে, বা কি বিষয়ের জন্য আসলে পৌরনীতি, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে জেনেছি। জানার পরে লাস্টলি আমরা যে ব্যাপারটা জেনেছি সেটা হচ্ছে আমরা পরিবার সম্পর্কে একটা সংক্ষিপ্ত কিন্তু ধারণা নিয়েছি। তো আজকের পড়া এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের আমরা পরিবারের শ্রেণী বিভাগ সহ আরো ডিটেলস আলোচনা করে বইয়ের আরো ডিটেলস পার্ট আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি যেটা আছে সেটাই কিন্তু ক্লিক করে নিবে। এতে করে কি হবে, আমি প্রতিদিন তোমাদের বলি, সেটা হচ্ছে এতে করে তোমরা কিন্তু আমাদের আপডেটেড সকল ভিডিও কিন্তু পেয়ে যাবে। শুধু পৌরনীতি বা শুধু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শুধু বাংলা শুধু ইংলিশ নয়, আমাদের এখানে কিন্তু সকল সাবজেক্টের তোমাদের ক্লাস নেওয়া হয়। তোমরা কিন্তু সব ক্লাসগুলো পেয়ে যাবে এবং তোমরা কিন্তু বেল আইকনটিকে ক্লিক করে রাখলে কি হবে সেটা তোমরা ভালোভাবেই জানো, যে তোমরা ইউটিউবে ঢোকার সাথে সাথে কিন্তু কয়েকটা আমাদের ভিডিও চলে আসবে। তো একটার পর একটা দেখতে দেখতে কিন্তু তুমি আসলে তোমার যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু তুমি জেনে যেতে পারবে। সেম থিং যেটা করবে সেটা হচ্ছে শেয়ার করবে। শেয়ার করলে কি হবে, তোমার বন্ধুরা জানতে পারবে, তাদের বন্ধুরা জানতে পারবে। এভাবে কিন্তু সবাই আসলে জ্ঞানটাকে ভাগাভাগি করে তোমরা নিতে পারবে। এবং লাস্টলি যেটা করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের সুবিধা অসুবিধা এখানে কমেন্টস করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে তুমি ডিসলাইকও করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।